বোন সবার সাথে একসাথে ঈদ করবো, অনেক আনন্দ। বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে কোনো জ্যাম ট্যাম কিছুই নাই, সুন্দর মতো আসছে। রাস্তা ফাঁকা ছিল, রাত্রি নেই। ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ভিড়, যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। স্বস্তির যাত্রায় খুশি সবাই। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা। গ্রাম থেকে নগর সবখানেই লোডশেডিং চরমে, থাকছে না 10 ঘন্টা পর্যন্ত। ঘাটতি 3000 মেগাওয়াট। পরিস্থিতি আরও তীব্র হওয়ার শঙ্কা। কম দামে ভারতীয় গরু এনে চড়া দামে বিক্রির প্রলোভন চোরা কারবারিদের। প্রলুব্ধ হয়ে আনতে গিয়ে প্রাণ ঝরছে বিএসএফের গুলিতে। মাঝে কমলেও ঈদকে সামনে রেখে ফের বেড়েছে। সকালের সময়ের সঙ্গে আছে আমি রাইসা। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সারা দেশে থেকে নেওয়া তথ্য পর্যালোচনা করে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানান, দেশের 64 জেলায় কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। 29 রমজান 1445 হিজরি, 26 চৈত্র 1430 বঙ্গাব্দ, 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ব্রিফিংয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। বলেন, বুধবার 30তম রোজা পালিত হবে। আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি, 28 চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। বুধবার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করেন কিছু মানুষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ভিড়, সড়কে চাপ থাকলেও নেই যানজট। এদিকে স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি সবাই। সড়ক পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চান্দনা এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সাভারে মোজাফফর হোসেন জয় এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুন্ডু। প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। আগামীকাল ঈদ উল ফিতর, এখনো অল্প স্বল্প যানবাহন আর যাত্রী বাড়ির পথে ছুটছে, তবে গতকালকে কিংবা আগের তুলনায় সেটি খুবই কম। সড়ক মহাসড়কে যেটি আমরা দেখছি, আমি রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে গণপরিবহন রয়েছে, তবে যাত্রী নেই, একেবারেই বলতে গেলে ফাঁকা। কোনো ধরনের যানজট নেই, নিরবিচ্ছিন্নভাবে আসলে গণপরিবহনগুলো চলাচল করছে, তবে সেটি খুবই কম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ফ্লাইওভারের উত্তরাংশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রাইভেট কার দু একটি গণপরিবহন যাচ্ছে। আমরা গণপরিবহনের চালকদের সঙ্গে কথা বলে যেটি দেখেছি এবং ভিতরে গিয়ে যে যাত্রী একেবারে নেই বললেই চলে। যেসব গণপরিবহনের সিট 40টি রয়েছে, সেখানে হয়তো 5 জন কিংবা 7 জন যাচ্ছে, এবং যেসব গণপরিবহন আসছে রাজধানী থেকে, সেই যে বিমানবন্দর কিংবা আরও সামনে থেকে মাত্র 20 থেকে 22 মিনিটে এই গাজীপুর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ যারা আজকে বের হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, তাদের জন্য সবচেয়ে বেশি সুখবর, রাস্তায় কোনো ধরনের যানজট নেই। নিরবিচ্ছিন্নভাবে দুর্ভোগ ছাড়া মানুষ আসলেই এই মহাসড়ক ব্যবহার করে চলাচল করতে পারছে। একটু বলে রাখছি, ভোরে কিছুটা জটলা দেখা দিয়েছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের উপরে। সেটিও অবশ্য যাত্রী তোলার কারণে এবং একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে, তবে সেটি স্বল্প সময়ের মধ্যে আবার কেটে যায়। এই যখন অবস্থা, তখন মানুষের মধ্যে কিন্তু একটি স্বস্তি রয়েছে। তবে গণপরিবহন যেগুলো এখন আসছে, তারা গণপরিবহনের চালক হেল্পাররা বলছেন যে তারা যে আশা নিয়ে আসলে ঈদের আগের দিন বসেছিল ঢাকায়, তাদের কিন্তু আসলে কপালে হাত। যাদের যাওয়ার গ্রামের বাড়ি, তারা আগেই চলে গিয়েছে। আজকে যারা আসলে সর্বশেষ ছুটি পেয়েছে কিংবা ভোগান্তিহীনভাবে যাওয়ার জন্য বসেছিল, তারাই শুধুমাত্র যাচ্ছে।
একই বিষয় দিয়ে শেষ করব, সেটি হচ্ছে সড়ক মহাসড়কে যে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা কিংবা তৎপরতা সেটি অনেকটা কম আজকে ভোর থেকে আমরা দেখছি। মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। আমরা একটু যেতে চাই সাভারে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল, যেখানে মূলত ঈদযাত্রা উপলক্ষে শেষ প্রস্তুতির শেষ মুহূর্তে কিন্তু মানুষজন গ্রামের দিকে চলে যাচ্ছে এবং নারীর টানে বাড়ি ফেরার যে পর্ব সেটি কিন্তু গতকালই শেষ হয়ে গিয়েছে আমরা জানতে পেরেছি। এবং আজকে যারা যাচ্ছে তারা মূলত খুব কাছাকাছি, রাজধানীর কাছাকাছি যারা অবস্থান করছেন তারাও যাচ্ছেন এবং দূরপাল্লার যানবাহনগুলোতে আমরা দেখেছি যে মানুষের ভিড় তেমনটি নেই, কিন্তু গাড়ির আধিক্যতা আমরা দেখতে পাচ্ছি যে লম্বা গাড়ির সারি রয়েছে, কিন্তু মানুষজন কিন্তু ইতিমধ্যেই তারা দেশে চলে গিয়েছেন এবং অনেকেই দেশে যাচ্ছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি রাজধানী ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। ঢাকা রিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই মহাসড়কগুলোতে গাড়ির চাপ থাকলেও মানুষের সংখ্যা কিন্তু তেমনটি নেই বললেই চলে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে গাড়ি ছিল এবং গাড়ি আসছে এবং গাড়ি অপেক্ষা করছে, দীর্ঘ সময় ধরে গাড়ি অপেক্ষা করছে এবং বিভিন্ন স্টপেজে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো মূলত আমি যে পরিবহন শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে মূলত এই ৩-৪ দিন ধরে কিন্তু টানা গাড়ির ব্যস্ততা ছিল এবং যানবাহনে কিন্তু প্রচুর লোকজন কিন্তু গ্রামে গঞ্জে চলে গিয়েছে। নারীর টানে যে বাড়ি ফেরার পর্ব সেটি কিন্তু কালকে রাত্রে সর্বশেষ ট্রিপ যেটি বলা হয়, অর্থাৎ সর্বশেষ কাফেলায় কিন্তু যুক্ত হয়েছিল মানুষ। আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা করে অথবা ভ্যানে করে লোকজন আসছে স্ট্যান্ডগুলোতে, বাস স্টপেজগুলোতে এবং সেখান থেকে তারা কিন্তু গাড়িতে উঠছেন এবং সর্বশেষ প্রস্তুতি হিসেবে তারা দেশের বাড়িতে অনেকেই যাচ্ছেন। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত নবীনগর চন্দ্রা মহাসড়ক, যে সড়কটি ধরে যমুনা সেতু পার হয়ে মানুষ সিরাজগঞ্জ কিংবা বগুড়া, রংপুর, বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে থাকে এবং মূলত উত্তরবঙ্গের লোকজনের যাতায়াত এবং উত্তরবঙ্গ যে লোকজন রয়েছে তারাই মূলত ঈদ উপলক্ষে কিন্তু তারা সেখানে যেয়ে থাকে এবং যেটি হচ্ছে যে ঈদ কাফেলার সর্বশেষ প্রস্তুতি হিসেবে কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে সকাল থেকেই মানুষজন ছিল কিন্তু তার আধিক্যতা একটু কম ছিল। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সকালবেলা অনেক গাড়ির ভিড় ছিল এবং মহাসড়কগুলোতে যানবাহনের থাকলেও মানুষের সংখ্যা কিন্তু কমে এসেছে। তো আমরা এই বিষয়ে ঈদযাত্রার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রিঙ্কু কুন্টু। ঈদযাত্রার শেষ দিনে বঙ্গবন্ধু সেতু হয়ে এই পথে যারা উত্তরের মানুষ বাড়ি ফিরছে, নারীর টানে বাড়ি ফিরছে, তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে পারছে। আজকে মহাসড়কের চিত্র অনেকটাই ফাঁকা। আমরা সকাল থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন এলাকায়, যেটি দেখছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে গাড়ির চাপ কিন্তু অনেকটাই কম এবং যে কারণে ফাঁকা মহাসড়কে অনেকটা স্বস্তি নিয়ে স্বাচ্ছন্দ্যে মানুষ কিন্তু ঈদের আনন্দ কাটাতে, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে কিন্তু আসলে বাড়ি ফিরতে পারছে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যারা মানুষ আছে তারা কিন্তু স্বস্তি নিয়েই তারা ঈদে বাড়ি ফিরছে এবং গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু যানবাহনের প্রচুর চাপ ছিল, সেটি কিন্তু ভোরের দিক থেকে আসলে কমতে থাকে। কারণ আমরা গত দুদিন দেখেছি যে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল, যে কারণে মাঝে মধ্যে কিছুটা ধীরগতি ছিল, কিন্তু আজকের চিত্র অনেকটাই ভিন্ন। আজকে কিন্তু পুরো ফাঁকা মহাসড়ক এবং যে কারণে কিন্তু চালকেরা অনেকটা স্বাভাবিক গতিতে কিন্তু আসলে যান নিয়ে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে আসলে পৌঁছাতে পারছেন এবং বঙ্গবন্ধু সেতু পার হয়ে হাটিকুমুর মোড় পর্যন্ত, হাটিকুমুর থেকে বগুড়ার চান্দাইকোনা বা বগুড়া পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু পুরো অংশই কিন্তু এই একই চিত্র আমরা সকাল থেকে দেখছি এবং এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এই যানবাহনের যে চাপ যেটি ছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসলে কাজ করছে জেলা পুলিশ এবং হাই পুলিশ। তো সকাল থেকে কিন্তু সেই মধ্যরাতে চাপ থাকলেও ভোর থেকে কিন্তু সেই চাপটি কমতে থাকে এবং এখন পুরোটাই ফাঁকা। বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা কিন্তু এই পথে যারা ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। কোনো প্রকার যানজটের ভোগান্তি বা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু তারা নির্ঝঞ্ঝাট ভাবে স্বাভাবিক গতিতে আসলে বাড়ি ফিরতে পারছে এবং যাত্রী যারা বাড়ি ফিরছে তাদের কিন্তু চোখে মুখে একটি ঈদের আনন্দ এবং তৃপ্তির হাসি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা অনেকটা স্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ খবর। আমরা যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আমাদের সহকর্মী আছেন শাতিলা শারমিন।
কমলাপুর রেল স্টেশনে খুব অবাক করা বিষয়, কারণ হচ্ছে এই সময়টায় যখন 29 রোজা শেষ, 30 রোজা ঈদ গড়িয়েছে, তখন স্টেশনটা কিন্তু অনেকটাই ফাঁকা, অনেকটা স্বাভাবিক সময়ের মতো। আমরা যে ট্রেনটি অপেক্ষা করতে দেখছি তার সময়সূচি অনুযায়ী তার ছাড়ার কথা হচ্ছে 8টা 15 মিনিট, অর্থাৎ সকালে এই ট্রেনটি যাবে খুলনায় সুন্দরবন এক্সপ্রেস। এবং সুন্দরবন এক্সপ্রেস কিন্তু খুলনার যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটি সাধারণত মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে যারা কাজ করছেন, অর্থাৎ ট্রেনে যারা চালক রয়েছেন বা যারা এই ট্রেনের তত্ত্বাবধানে রয়েছেন, তারা বলছেন যে 3টা 15-তে আসলে নির্দিষ্ট সময় ট্রেনটি পৌঁছানোর কথা। এবং এই যে মানুষ যখন নারীর টানে ঘরে ফেরে, তখন ঈদ যাত্রার শেষ সময়ও কিন্তু তারা ছুটছেন এই ট্রেন ধরার জন্য। আমরা দেখেছি ট্রেনের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু ভিড় রয়েছে, অর্থাৎ এই যে আজকের দিনে যে টিকিটটি, এই আজকের দিনের টিকিটটি যেহেতু একটি বাড়তি পাওয়া, আজকের দিনে যাওয়াটাও একটি বাড়তি পাওয়া, সেহেতু যারা শেষ মুহূর্তে ছাড়ছেন, হয়তো চিন্তা করেছিলেন যে যাবেন না, এমনও অনেকে ঢাকা ছাড়ছেন আজকে সকালবেলা কমলাপুর রেল স্টেশনের চিত্রটা অনেকটা স্বাভাবিক দিনের মতো। বলতে হয় যে স্বাভাবিক দিনের চেয়েও একটু কম ভিড়, মানুষ আসছেন, নির্বিঘ্নে উঠছেন, টিকিট পাচ্ছেন এবং চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে শেষ সময়ে যাত্রার যে এক ধরনের প্রশান্তি, সেই প্রশান্তিটি রয়েছে এবং হাসি মুখ আসলে সবারই রয়েছে, কারণ হচ্ছে যে কোনো ঝঞ্ঝাট ছাড়াই তারা আসলে ঈদ যাত্রায় অংশ নিতে পারছে এই বিষয়টি। সেটি আরেকটি বিষয় হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনের কথা যদি বলি, নির্দিষ্ট সময় গাড়িগুলো ছাড়ছে এবং নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে যে বড় কথা সেটি হচ্ছে যে ট্রেনের এবারের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রায় অনেকটাই স্বস্তি যেমন ছিল, তেমন সাধারণ মানুষের যে বাড়ি ফেরার যে তাড়া, সেই তাড়াটিও ছিল। আমরা অসম্ভব ভিড় দেখেছি ট্রেনে গত কয়েকদিনে, কিন্তু আজকের ট্রেনের চিত্র যদি দেখা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র, অর্থাৎ শান্ত একটি পরিবেশ, কোনো রকম হুটোপোটা নাই, কোনো রকম তাড়াহুড়ো নাই, জাস্ট সবাই চলে যাচ্ছে নির্দিষ্ট সময়ে, তার সিটটি খুঁজে নিচ্ছেন এবং শেষ সময়ে ট্রেনটি যখন ছেড়ে যাবে তখন হয়তো সবাই স্বস্তির নিঃশ্বাসটি ফেলবেন, হ্যাঁ তাড়াহুড়ো করে ট্রেনটি ধরতে পেরেছি এবং চলে যাচ্ছি। সেই সময়টি এই ট্রেনের জন্য 8টা 15। এবং এখান থেকে যারা গ্রামের দিকে চলে যাচ্ছেন, গ্রামের মানুষ, গ্রামের যে সড়ক, গ্রামের যে রাস্তা, গ্রামের যে বাড়ি, গ্রামের যে বাজার, সেটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে মানুষে। এবং যারা এখান থেকে চলে যাচ্ছেন তারাও ভিড়ে সেই সম্মেলনে অংশ নেবেন, এই প্রত্যাশায় এখানকার মানুষ রাখছেন। ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে, তার আগে ছিলাম সিরাজগঞ্জ, সাভার ও গাজীপুরে। ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের সব পরিকল্পনায়, গ্রাম থেকে নগর সবখানেই লোডশেডিং চরমে। গরমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে প্রায় 18,000 মেগাওয়াট, এমন পূর্বাভাস থাকলেও 15,000 মেগাওয়াট চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। বিশেষজ্ঞরা মনে করেন সামনের দিনগুলোতে আরও তীব্র হতে পারে পরিস্থিতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রৌদ্রের প্রখরতা, গরমে নাগরিক ক্লান্তির সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের লুকোচুরি। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেল দিনে কয়েকবার লোডশেডিং সইতে হচ্ছে নগরবাসীকে। তবে শহরের পরিস্থিতি যাই হোক, গ্রামের চিত্র আরও নাজুক। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে অনেক এলাকার মানুষকে। আমাদের ভোগান্তির শেষ নাই, আমরা বিদ্যুতের জন্য কষ্ট পাইতেছি, পানির জন্য কষ্ট পাইতেছি। এক তো হচ্ছে রোজার ভিতরে প্রচণ্ড গরম, তার ভিতরে যদি কারেন্ট চলে যায় তখন তো অনেক অসহনীয় অবস্থা হয়। কারেন্ট না থাকলে অনেক সমস্যা হয়, চলাফেরা করতে বা দোকানদারি করতে, বিভিন্ন বাসা বাড়ির ছেলে মেয়েদের অবস্থা, পড়ালেখা করতে অনেক সমস্যা হয়ে যায়। চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রাক্কলন করা হয়েছে প্রায় 18,000 মেগাওয়াট, কিন্তু এখন পর্যন্ত চাহিদা 15,000 মেগাওয়াটের ঘরে উঠতেই ঘাটতি ছাড়িয়েছে 2,000 মেগাওয়াট। এবারের গ্রীষ্মে বিদ্যুৎ বিভাগের বড় নির্ভরতার জায়গায় রাখা হয়েছিল গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোকে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনে দৈনিক ন্যূনতম 154 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মিলছে মাত্র এর 2/3। আবার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4,000 মেগাওয়াটের বেশি রাখার লক্ষ্য থাকলেও এখনও আটকে আছে 3,500 মেগাওয়াটের নিচে।
বিদ্যুৎ বিভাগের তথ্য মতে জ্বালানি সংকটে ধুঁকছে ৬০টির বেশি বিদ্যুৎ কেন্দ্র, আর কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ ৩০টির বেশি কেন্দ্র, যার ফলে সক্ষমতা থাকার পরও উৎপাদন করা যাচ্ছে না ৮,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা মনে করেন আমদানি নির্ভর পরিকল্পনার দীর্ঘমেয়াদী প্রভাবেই প্রকট হচ্ছে লোডশেডিং। শঙ্কা রয়েছে সংকট আরও তীব্র হওয়ার। আজকে যে অবস্থায় এসছে সেটা তো একদিনে আসেনি। নানা ধরনের ভুল, বিভ্রান্তি, অপরিকল্পনা, অদূরদর্শিতা। এখন আমদানি করার কোনো ডলার নেই। যে সংকটটা আমাদের দৃশ্যমান দেখতেছে সেটা তো আরও প্রকট হবেই। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ১৭,৫০০ মেগাওয়াটের কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১২,০০০ মেগাওয়াটের উপরে তাহলে যেতে পারছে না। তো এই যে বিরাট যে একটা গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপটা তো সহজেই তারা কভার করতে পারবে না। ডলারের যে সংকট, এই অবস্থায় আমরা একেবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো না। তবে বিদ্যুৎ বিভাগ সূত্র জানাচ্ছে দিন কয়েকের মধ্যে রক্ষণাবেক্ষণ শেষে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল আবারও সচল হলে বাড়বে গ্যাস সরবরাহ, আর তাতে স্বস্তি মিলবে বিদ্যুতেও। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখার যে আশ্বাস দেওয়া হয়েছিল তা রাখতে পারেনি বিদ্যুৎ বিভাগ, বরং শঙ্কা যা ছিল তাই রূপ নিয়েছে বাস্তবে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং, আর তাই সামনের দিনগুলোতে কি দাঁড়ায় পরিস্থিতি, উদ্বেগ, শঙ্কা জাগানিয়া সে প্রশ্ন আরও তীব্র হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের খরতাপের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে ভোগান্তি বাড়িয়েছে লোডশেডিং। গরমের উত্তাপের সঙ্গে শুরু হয়েছে বিদ্যুতেরও লুকোচুরি। হুটহাট এই লুকোচুরিতে নাজেহাল নগরবাসী। সামনে এইচএসসি পরীক্ষা লামিসা ইসলামের, মাথায় দুশ্চিন্তা আর পড়াশোনার চাপ। এসবের মাঝে বাড়তি বিড়ম্বনা, তীব্র গরম আর লোডশেডিং। কোচিং থেকে আসার পরে যখন এক্সাম দিয়ে আসি, যখন দেখি যে কারেন্ট নাই, গরম লাগতেছে, তখন পড়ার যে মুডটা থাকে, মুডটাই চলে যায়। চৈত্রের খরতাপে পুড়ছে পথঘাট, বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভোগান্তি বাড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এ যেন মরার উপর খাড়ার ঘা। প্রখর রোদে বাইরে যেমন অস্বস্তি, কাজ শেষে ঘরে ফিরেও মিলছে না শান্তি। হুটহাট বিদ্যুতের লুকোচুরিতে বেসামাল নগর জীবন। বাসায় এসে যখন দেখি যে কারেন্ট নেই, তখন খুবই অস্বস্তিকর অনুভূতি হয়। এই রোজার মাসে অনেক কষ্ট পাচ্ছি। হয়তোবা কখনো ইফতারের সময় কারেন্ট থাকতেছে না, রাতে কারেন্ট থাকতেছে না, বাচ্চাদের পরীক্ষা, চার্জও দিতে পারতেছি না। রাজধানীর বেশিরভাগ এলাকার চিত্র এখন এমন। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম, সবকিছুতেই ঘটছে ব্যত্যয়। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হয়, এত গরমের ভিতরে অনেক কষ্ট হয়। খাইতে বসছি তখন কারেন্ট চলে যায়, বা একটা জরুরি কাজ করতেছে তখন কারেন্ট চলে যায়, ঘরে অন্ধকার, কাজ করা যায় না। ছেলেমেয়েরা আসে স্কুল থেকে, ওরা এসে একটু শান্তিতে বসতে পারে না। এদিকে তীব্র তাপদাহের সঙ্গে মাত্রা অতিরিক্ত লোডশেডিং এর কারণে বেড়েছে চার্জার, ফ্যান আর লাইটের চাহিদা। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহ ও দফায় দফায় লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। নগরীতে গড়ে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রামে সেটি ঠেকছে 10 ঘন্টায়। ব্যাহত হচ্ছে ঈদকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কলকারখানার উৎপাদন। আর বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। সজীব রহমানকে সাথে নিয়ে তানজিম আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। খুলনা অঞ্চলে কয়েকদিন ধরে আগুন ঝরাচ্ছে সূর্য। সেই আগুনে ঘি ঢালছে তীব্র লোডশেডিং, যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের ওপর। তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ঘুমহীন রাত কাটাতে বাধ্য হচ্ছেন অনেকে। সারাদিন রোজা থেকে যদি রাতে যদি ঘুমাইতে যদি না পারি, তাহলে মনে করেন আর দিনে তো থাকেই না, বাচ্চা কাছে না কি করে থাকবো বলেন এই কারেন্টের জন্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় খুলনা নগরীতে গড়ে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রামে এর পরিমাণ অন্তত 10 ঘন্টা। বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকো বলছে বিভাগে বিদ্যুতের চাহিদা 362 মেগাওয়াট থাকলেও 15 থেকে 20 মেগাওয়াট কম সরবরাহ হচ্ছে। অপরদিকে পল্লী বিদ্যুতে চাহিদার তুলনায় ঘাটতি থাকছে অন্তত 35%। ঈদের আগে এমন লোডশেডিংয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা বলছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত না হলে লোকসানে পড়তে হবে তাদের। আমাদের যাদের কারেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য, তাদের তো বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা জেনারেটর চালায় দোকানদারি করতেছি, ওটাও ফেল হয়ে যাচ্ছে। আমরা যারা আশা করেছিলাম যে আমরা ভালো ব্যবসা করব, তো লোডশেডিং এর জন্য আমরা বেচাকেনাই করতে পারতেছি না। আর বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটের কারণে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ক্যাপাসিটি আছে জেনারেশন করা, কিন্তু জ্বালানি সংকটের কারণে হচ্ছে না। শনিবার খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.8 ডিগ্রি সেলসিয়াস। তানজিম আহমেদ, সময় সংবাদ,
খুলনা। আবারও ঈদ উল ফিতরের খবর। রাজধানীর পান্থপথে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ ও বারে ঈদ উদযাপনের লক্ষ্যে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব মুসলিম উম্মার সাথে একইভাবে সিয়াম সাধনা এবং ঈদ উল ফিতর যে উদযাপন, সেই উদযাপনের লক্ষ্যে আমরা দেখে থাকি যে প্রতি বছরই কিন্তু যেই সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের সাথে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যে ঈদ উদযাপন সেটি হয়ে থাকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পান্থপথে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় ঈদ উল ফিতরের যে জামাত এবং ঈদ যে উদযাপন, সেই ঈদ উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষ এবং তারা বলছেন যে এই যে বিশ্ব মুসলিম উম্মার সাথে তাদের যেই একীভূতভাবে ঈদ উল ফিতর উদযাপন, সেই উদযাপনের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং প্রতি বছরই তারা কিন্তু এটি করে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের। সকাল প্রায় 7:30টার সময় যে ঈদের প্রথম যে জামাত ঈদ উল ফিতরে, সেই প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপরে আর কিছুক্ষণ পরে আরও একটি জামাত, অর্থাৎ সকাল 8:30টার দিকে আরও একটি জামাত অনুষ্ঠিত হবে এবং তারও 1 ঘন্টা পরে সকাল 9:30টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে এসেছেন ঈদের জামাতে এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নামাজ আদায় করেছেন, ঈদের নামাজ আদায় করেছেন এবং তারা একে অপরের সাথে ঈদের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আমরা দেখেছি যে নারী পুরুষ নির্বিশেষে এবং শিশুরাও কিন্তু এসেছেন বড়দের হাত ধরে, সব মিলিয়ে কিন্তু বেশ উৎসবমুখর একটি পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশই কিন্তু আমরা আসলে এখানে দেখতে পেয়েছি। আয়োজকরা বলছেন যে যেহেতু ঈদের চাঁদ দেখা সাপেক্ষে, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে কিন্তু ঈদ উদযাপন হয় এবং ঠিক রোজাও কিন্তু রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে রোজাও পালন করতে হয়, সেক্ষেত্রে বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে কিন্তু তাদের যে সিয়াম সাধনার যে বিষয়টি এবং পাশাপাশি শাওয়াল মাসের যে চাঁদ, বিশেষ করে গতকালকেই কিন্তু যেই সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য যে মুসলিম যে দেশগুলো রয়েছে সেই মুসলিম দেশগুলোতে ইতিমধ্যে চাঁদ দেখা গিয়েছে বলেই তারা, শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলেই তারা বলছেন যে এখানেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে চাঁদ দেখার সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপনের জন্য। সেই উদযাপনের লক্ষ্যে কিন্তু তারা আজকে ঈদ উল ফিতর উদযাপন করছেন, ঈদ উদযাপন করছেন এবং খুশি সবার মাঝে বিতরণ করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে তারা আহ্বান করছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তাদের আহ্বান করছেন এবং ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের প্রতি তারা আহ্বান করছেন। আয়োজকরা বলছেন যে এই ব্যাপারটি আরও গবেষণা করে যাতে ভবিষ্যতে একীভূতভাবে সারা দেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে সে ব্যবস্থা করার জন্য কিন্তু সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল পান্থপথ থেকে ঈদ উল ফিতরের উদযাপনের আমার হাতে থাকা সবশেষ। রাজধানীর পান্থপথ এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম। ভারত সীমান্ত পেরিয়ে একজোড়া গরু দেশে আনতে পারলে মিলবে 60,000 টাকা। ঈদের আগে কম দামের ভারতীয় গরু দেশে এনে চড়া দামে বিক্রির আশায় এমন প্রলোভন চোরা কারবারিদের হোতাদের। এতে প্রলুব্ধ হয়ে রাতের আধারে গরু আনতে গিয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এক যুবক। এলাকাবাসীর অভিযোগ, মারুয়ানা কমলেও এখন আবারও বেড়েছে। পদ্মা পাড়ি দিয়ে একসময় ভারত থেকে বাংলাদেশে গরু পারাপার হতো, পরে অনুমোদিত চাঁপাইনবাবগঞ্জের বিট ও খালগুলোতে সেই গরু জড়ো করে সরবরাহ করা হতো সারা দেশে। তবে 2018 সালে বন্ধ হয় ভারতীয় গরু আনা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত ঘেঁষা গ্রাম রোকনপুরের বাসিন্দারা জানান, বৈধভাবে বন্ধ হওয়ার পর শুরু হয় চোরাই পথে গরু আনা। মাঝে অবৈধভাবে গরু নিয়ে আসা কমলেও অপতৎপরতা ফের বেড়েছে। তাদের ভাষ্য, দেশে গরুর মাংসের দাম চড়া হওয়ায় বেশি লাভের আশায় চোরাই পথে কম দামের ভারতীয় গরু আনতে মরিয়া চোরা কারবারিরা। সামনে ঈদ যদি ওরা আনতে পারে তো 10 টাকা ইনকাম হবে, তাদের হয়তো সাংসারিক কাজে লাগবে, এই কারণে ওরা আনতে গেছে। রাখাল হিসেবে যায় এরা, পারিশ্রমিক যেটা মানে গরুটা নিয়ে আসে বাংলাদেশে, ওরা পারিশ্রমিকটা পায়। 2 এপ্রিল রাতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হন রোকনপুরের সাইফুল ইসলাম, আহত হন রাজু হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন রাজু জানান, তারা 11 জন গরু আনতে গেলে বিএসএফ তাদের উপর গুলি চালায়। সম্প্রতি এই গ্রামে একইভাবে 2 জন নিহত হয়েছেন। সন্ধ্যার সময় গিয়েছিলাম আর রাত 10টা 11টার দিকে 11টার দিক ঠিক আমাকে গুলি মেরেছিল। গরু নিয়ে আসছিলাম আমরা। এলাকাবাসী জানান, গরু কেনাবেচার জন্য 2 দেশে আলাদা লোক রয়েছে যারা মহাজন নামে পরিচিত। ঈদ সামনে রেখে একজোড়া গরু সীমান্ত পার করে জায়গা মতো পৌঁছে দিতে পারলেই মহাজনরা দিচ্ছেন 60,000 টাকা। জীবনের ঝুঁকি থাকলেও বেশি টাকার আশায় গরু আনতে সীমান্তের ওপারে যাচ্ছে।
এই চিত্র সীমান্ত ঘেঁষা রাজশাহী অঞ্চল জুড়েই। 60,000 বা 40,000 যখন যেরকম বেতন হয় সেটাই দেয়। হয়তো 5 জন থাকে বা 10 জন থাকে, সেটা তো ওনারা ভাগ করে। এ পাশেরই কেউ আছে, মহাজন আছে, ধরলেন এরকম সিস্টেম, ওদের সাথে যোগাযোগ করে এদিকের মহাজন আছে, এরা বেচা বিক্রি করে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিজিবি জানায় চোরাচালান বন্ধে ও সীমান্তে বাংলাদেশি হত্যা কমিয়ে আনতে সচেষ্ট তারা। সময় সংবাদ, রাজশাহী। উন্মুক্ত স্থানে স্তূপ করে বাণিজ্যের উদ্দেশ্যে রাখা হয়েছে কয়লা। নিয়মিত কয়লা আনা নেয়া করা ও গরম কয়লার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ছাড়পত্র না থাকলেও স্থানীয় প্রভাব খাটিয়ে নিয়মিত কয়লা বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। আর কয়লার দূষণে আশপাশের মানুষের শ্বাসতন্ত্রের মারাত্মক সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে জানান চিকিৎসকরা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। উন্মুক্ত স্থানে স্তূপ করে রাখা হয়েছে কয়লা। উত্তপ্ত কয়লা থেকে বের হচ্ছে ধোঁয়া। পাবনার নগরবাড়ি ঘাটের পাশে বসতি এলাকা জুড়ে অন্তত 20 থেকে 25টি পয়েন্টে হচ্ছে কয়লার ব্যবসা। নিয়মিত আনা নেয়া ও উঠানামা করায় কয়লার ধুলা ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের লোকালয়ে। এতে বিপাকে পড়েছেন পথচারী ও স্থানীয়রা। কয়লা তো হিট, গরম পালের বাতাস পেলে আগুন ধরে, ঠিক আছে, তখন তো আমাদের পরিবেশ দূষিত হয় না। এই জন্য আমরা একটু পানি দিয়ে আগুনটা নিবার চেষ্টা করি। নিরাপত্তা জায়গা রাখার ব্যবস্থা করা লাগবে, রোডের সাইডে রাখা যাবে না। আমরা পাবলিক যদি সারাদিন চিল্লি কাজ হতো না। তবে এসব কয়লায় পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের। এই আগুনে ওইভাবে ক্ষতি হওয়ার মতন মানে এরকম পূর্বেও কখনো হয় নাই, আর আগামীতে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমাদের এই পর্যন্ত কোনো লোক বলে নাই যে এইভাবে রাখতে পারে আপনাদের ভালো হবে, ক্ষতি হবে। এভাবে কয়লা রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান চিকিৎসক। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অ্যাজমা, যেরকম সিওপিডি অথবা ক্রনিক হার্ট ফেলিওর, এরকম রোগীদের যাদেরকে সবসময় সতর্ক অবস্থায় থাকা প্রয়োজন, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে, এমনকি এটা গুরুতর অসুস্থ রোগীদের মৃত্যু ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। আমরা তাদেরকে চিঠি দিয়েছিলাম, চিঠির জবাবে তারা বলেছিল যে সব জায়গায় এভাবে রাখা হয়, আমরা এই সিজনটা এভাবে রাখছি, পরবর্তীতে শেড করে আমরা সঠিকভাবে রাখবো। এরপরও যদি তারা উন্মুক্ত অবস্থায় রাখে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাবনার নগরবাড়ি ঘাটে দৈনিক অন্তত 100টি ট্রাকে কয়লা লোড আনলোড করা হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। মতো এবারের ঈদেও রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক কাপড়ের চাহিদা বেশি ক্রেতাদের মধ্যে। ঈদে প্রিয়জনকে সিল্কের শাড়ি বা পাঞ্জাবি উপহার দিতে ক্রেতারা ছুটছেন শোরুমগুলোতে। গত কয়েক বছরের মধ্যে এবার রমজানের শুরু থেকেই সিল্ক পোশাকের বেচাকেনা জমজমাট বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশির। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। নতুন পোশাক ঈদ আনন্দকে উজ্জীবিত করে, আর তা যদি হয় সিল্কের, তাহলে তো কথাই নেই। রাজশাহী মহানগরীর সপুরা সিল্কের শোরুমগুলো ঘুরে দেখা গেছে ঈদুল ফিতর সামনে রেখে সিল্ক পোশাকের বাহারি রং, ডিজাইন ও নতুনত্বের ছোঁয়া। এমব্রয়ডারি, মসলিন, বলাকা, তসর, অ্যান্ড্রি, ধুপিয়ানি, সফট ও জয়শ্রী সিল্কের উপর আকর্ষণীয় কারুকাজে সাজানো হয়েছে শাড়ি ও থ্রি পিচ। আর পছন্দের শাড়ি ও থ্রি পিচ কিনতে ব্যস্ত সময় পার করছেন সব বয়সী নারী। আর যে কোনো উৎসব পার্বণে ছেলেদেরও পছন্দ ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের পাঞ্জাবি ও শার্ট। হালকা গায়ে থাকলে মনে হয় না যে গায়ে কিছু পরে আছি, এই জন্য সিল্কটা বেছে নিয়েছি। বাচ্চাদের কালেকশনগুলো বেশ ভালো লাগলো আর কি। এর পাশাপাশি ফতুয়া দেখলাম এবং শার্টের কালেকশনগুলো ভালো আর কি। তবে গুণে মানে সেরা হলেও সিল্ক পোশাকের দাম চড়া, এমনটাই অভিযোগ ক্রেতাদের। সিল্ক পছন্দ কারণ এটা হচ্ছে রাজশাহীর ঐতিহ্য, এটা পরে আরাম পাওয়া যায় এবং এটা যেহেতু আমরা রাজশাহীর মানুষ, এটা আমরা খুবই কমফোর্টেবল। এটাতে তুলনামূলক রিজনেবল এবং প্রোডাক্ট ভালোই মনে হচ্ছে। অবশ্য বিক্রেতারা জানান সুতার মূল্য বৃদ্ধিতে সিল্কের পোশাকের দাম বেড়েছে। যেহেতু র ম্যাটেরিয়াল দাম যদি বৃদ্ধি হয় তাহলে তো এর সাথে এটাও আপনার বৃদ্ধি হবে। তারপরেও আমরা চেষ্টা করেছি যে এই ঊর্ধ্বগতির বাজারেও সিল্কের পণ্যগুলোকে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে যেন রাখা যায়। বিক্রেতারা জানান সিল্কের শার্ট বিক্রি হচ্ছে 3,500, পাঞ্জাবি 6,500 থেকে 25,000 টাকায়, শাড়ি 3,000 থেকে 65,000 এবং থ্রি পিচ 3,000 থেকে 35,000 টাকায়। এবার প্রায় 60 কোটি টাকার সিল্ক পোশাকের বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
প্রতিশ্রুতি আর আশ্বাসে এক যুগ পার হলেও নওগাঁয় চালু হয়নি মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ ইউনিট। জেলা সদরের হাসপাতাল ১০০ থেকে উন্নীত করা হয়েছে ২৫০ শয্যায়, কিন্তু চলছে ১০০ শয্যার জনবল দিয়েই। মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ ইউনিট খোলার আশ্বাস আর প্রতিশ্রুতিতে পার হয়েছে গত প্রায় এক যুগ। ভুক্তভোগীদের দাবি, আইসিইউ ইউনিট না থাকায় জরুরি রোগীদের রাজশাহী অথবা বগুড়ায় নেয়ার পথেই অনেক সময় প্রাণ হারাচ্ছেন। রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট। প্রতিদিনই ২.৫ থেকে ৩,০০০ রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন নওগাঁ সদর হাসপাতালে। ৬ তলা এই হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ বেডে উন্নীত করা হয় ২০১৯ সালে। বেড সংখ্যা বাড়লেও চলছে ১০০ শয্যার জনবল দিয়েই। এই হাসপাতালের ৪ তলায় ২টি রুম নির্ধারণ করা হয় আইসিইউ ইউনিটের জন্য, কিন্তু পড়ে আছে গত ৫ বছর ধরে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ২০১০ সালে এই হাসপাতালে আইসিইউ ইউনিট খোলার ঘোষণা এক যুগেও আলোর মুখ দেখেনি। এই সেবা না থাকায় মুমূর্ষু রোগীদের রাজশাহী অথবা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ভুক্তভোগীদের অভিযোগ, মুমূর্ষু রোগীদের বাইরের জেলায় নেওয়ার পথেই অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। নওগাঁতে আইসি ইউনিট না থাকাতে অনেক মুমূর্ষু রোগী মেডিকেল কলেজে যাওয়ার পথে অনেক রোগী প্রাণ হারাচ্ছে। আমাদের একটা প্রাণের দাবি, এই সদর হাসপাতালে একটা আইসিইউ ইউনিট থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিইউ ইউনিট চালুর জন্য ঊর্ধ্বতন দপ্তরে বারবার তাগিদ দেওয়া হলেও আশ্বাসে পার হচ্ছে দিনের পর দিন। তবে সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি গুরুত্ব বিবেচনায় নিয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। শুধু আইসিইউ নয়, এখানে আমাদের সিসিইউ এবং সরকারিভাবে আরও ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট হওয়ার প্রস্তাবনা প্রায় শেষের পথে, এবং তার জন্য আমরা একটা জায়গাও রেডি করে রাখছি। নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, আদমদিঘি ও জয়পুরহাটের রোগীরা এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নাটোরের চামড়ার আড়তে গড়ে তোলা হয়েছে ফলের আড়ত। গরু ছাগলের কাঁচা চামড়ার পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ফল। ব্যবসায়ীদের অভিযোগ, ফল বিক্রির খাজনা নিলেও বাজারের জন্য কোনো জায়গা দিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ, তাই বাধ্য হয়ে চামড়ার পাশে ফল বিক্রি করছেন তারা। স্বাস্থ্য বিভাগ বলছে, কাঁচা চামড়ার কেমিক্যাল ও দুর্গন্ধ ফলের সঙ্গে মিশে ভোক্তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তবে এ নিয়ে কোনো সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। একই কক্ষে কাঁচা চামড়ার পাশে বিক্রি হচ্ছে ফল। চামড়ার ময়লা লাগছে ফলের গায়ে। উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় চামড়ার আড়তে তৈরি করা হয়েছে ফলের আড়ত। ব্যবসায়ীদের অভিযোগ, ফল বিক্রির খাজনা নিলেও বাজারের জন্য কোনো জায়গা দিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ। এই কারণে স্বাস্থ্য ঝুঁকি জেনেও বাধ্য হয়েই চামড়ার আড়তে ফল বিক্রি করছেন তারা। আমরা এখানে এসে ফলের ব্যবসা করেছি, আমাদের নির্দিষ্ট কোনো পৌরসভা জায়গা দেয়নি, যারা টাকা দিয়ে আমাদের থেকে নিচ্ছে আমাদের কোনো পরিকল্পনা জায়গা দেয়নি, যার জন্য আমরা এই চামড়ার মধ্যে ব্যবসা করেছি। নির্দিষ্ট কোনো জায়গা নাই, বিশেষ করে এই জন্য আমরা চামড়ার আড়তে ফলের আড়ত তৈরি করছি। স্বাস্থ্য বিভাগ বলছে, কাঁচা চামড়ার কেমিক্যাল ও দুর্গন্ধ ফলের সঙ্গে মিশে ভোক্তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সমান ঝুঁকিতে আছেন বিক্রেতারাও। আর ভোক্তাদের স্বার্থে ফল বিক্রির জন্য বিকল্প জায়গা নির্ধারণের দাবি ভোক্তা সংগঠনের। ফল কিনতে যদি ক্রেতা বা মানুষ যারা যাবে তাদেরও স্বাস্থ্যের ঝুঁকি আছে ফলের সেই কেমিক্যাল থেকে। স্বাস্থ্য এবং স্বার্থ এ দুটো যদি রক্ষা করতে হয়, তাহলে নাটোর সদর উপজেলায় ফলের বাজার নির্ধারণ করা একান্ত জরুরি। স্বাস্থ্য ঝুঁকির কথা স্বীকার করে পৌর মেয়র বলছেন, বাজার নির্মাণের জন্য রয়েছে জায়গা সংকট। আমরা খুঁজছি যে কোথাও একটি ভালো জায়গা পেলে আমরা সেই জায়গায় ফলের বাজার বা ফলের আড়ত স্থানান্তর করতে চাই। চক বৈদ্যনাথ চামড়ার আড়তে দৈনিক ৩.৫ থেকে ৪ হাজার মণ ফল বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করবেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করবেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের পুরো ১ মাস রোজা পালন শেষে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেছেন।
রাজধানী রিয়াদ সহ দেশটির কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র মক্কায়। এতে ইমামতি করবেন শেখ সালে বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় 6:20 অনুষ্ঠিত হবে ঈদের জামাত। মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:19। সেখানে নামাজে ইমামতি করবেন শেখ আহমদ হুজাইফি। এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ আল সৌদ মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেবেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সহ বিশ্ব মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করবো, অনেক আনন্দ। বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে কোনো জ্যাম ট্যাম কিছুই নাই, সুন্দর মতো আসছে। রাস্তা ফাঁকা ছিল, রাত্রি নাই। ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ভিড়, যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। স্বস্তির যাত্রায় খুশি সবাই। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। এবং ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা। গ্রাম থেকে নগর সবখানেই লোডশেডিং চরমে, থাকছে না 10 ঘন্টা পর্যন্ত। ঘাটতি 3000 মেগাওয়াট। পরিস্থিতি আরও তীব্র হওয়ার শঙ্কা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রাজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।